আসসালামু আলাইকুম। সিউরসি ইউনিট অ্যানালিটিক্যাল ক্লাসে সবাইকে স্বাগতম। এই ক্লাসে আমরা অ্যানালিটিক্যাল স্কিলের যে দুটি টপিক ক্রিটিক্যাল এবং লজিক্যাল এই রিলেটেড কিছু কোয়েশ্চন নিয়ে আলোচনা করব। সো ফার্স্ট যেটা প্রশ্নটি দেখতে পাচ্ছি এটি একটি ক্রিটিক্যাল রিজনিং অংশ। তো প্রথমে যে প্রশ্নটা দেওয়া রয়েছে, অল অ্যাথলেটস এক্সারসাইজ রেগুলারলি, সারা ইজ অ্যান অ্যাথলেট। যারা অ্যাথলেট রয়েছেন তারা রেগুলারলি প্র্যাকটিস করেন এবং সারা একজন অ্যাথলেট হিসেবে রয়েছেন। এখানে একটা কনক্লুশন দেওয়া হয়েছে। দেয়ারফর আমরা জানি সাধারণত স্ট্যাম্প থেকে 3 ধরনের প্রশ্ন হয়ে থাকে। যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো ফেসবুক বা আমাদের ইউটিউব থেকে দেখেছো তারা এই বিষয়গুলো হয়তো জানবে যে সাধারণত ক্রিটিক্যাল অ্যানালজি প্রশ্নগুলো 3 ধরনের হতে পারে: কনক্লুশন, অ্যাজাম্পশন এবং প্রেমিস। সো কনক্লুশন যেটা ফাইনাল লাইন সরাসরি জিজ্ঞেস করা হয়, এবং প্রেমিস প্রতিজ্ঞা বা উপপাদ্য যেটা আমরা বলি, যেটা মূল বাক্যকে সমর্থন করে। আর অ্যাজাম্পশন সরাসরি দেওয়া থাকে না, উজ্জ্বল অবস্থায় থাকে। ফাইন, আমরা যে প্রেমিসটা এখন প্রথমে দেখতে পাচ্ছি যে সকল অ্যাথলেটরা রেগুলার প্র্যাকটিস এক্সারসাইজ করেন এবং সারাও একজন অ্যাথলেট। তো দেয়ারফোর সেখান থেকে বলা যায় সারা এক্সারসাইজ রেগুলারলি, সারা রেগুলারলি প্র্যাকটিস করেন। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাডিশনাল প্রেমিস স্ট্রেংথ দ্য আর্গুমেন্ট। এই 5টা বাক্য থেকে নর্মালি 4টা অপশন থাকে, আমি 5টা লিখেছি এখানে। এই 5টা বাক্য থেকে কোন বাক্যটা নিলে সেটা এই লাইনটাকে আরও কী করে স্ট্রং করবে। যেমন সারা এক্সারসাইজ রেগুলারলি, সেখান থেকে বলা যায় অল অ্যাথলেটস এক্সারসাইজ রেগুলারলি, সারা ইজ অ্যান অ্যাথলেট। এগুলা এই লাইনের উপর ডিপেন্ড করে করা হয়েছে। এখন আমাকে এই 5টা বাক্য থেকে কোন বাক্যটা নিলে সেটা এটার একটা অতিরিক্ত প্রিমিস বা অতিরিক্ত প্রতিজ্ঞা হিসেবে কাজ করবে সেই বিষয়টা খুঁজে বের করতে বলা হয়েছে। ফাইন, সাম অ্যাথলেটস নেভার এক্সারসাইজ রেগুলারলি। নেভার এক্সারসাইজ রেগুলারলি এই ধরনের কোনো কথা এখানে বলা হয়নি। অল অ্যাথলেটস এক্সারসাইজ স্পেসিফিক অ্যামাউন্ট এভরিডে। প্রত্যেক অ্যাথলেটসরাই কিছু না কিছু সময় দিনের কিছু না কিছু সময় অবশ্যই কোথায় ইনভেস্ট করেন, এক্সারসাইজে ইনভেস্ট করেন। এটাকে আমরা অপশন হিসেবে আপাতত রাখলাম, হতেও পারে নাও হতে পারে। এর যে বেটার অপশন পেলে আমরা ওটাকেই নিব, আপাতত আমরা এটাকে স্কিপ হিসেবে রাখলাম। সারা ইজ এ প্রফেশনাল অ্যাথলেট অ্যান্ড রেগুলার এক্সারসাইজ ইজ এ ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট ফর প্রফেশনালস। সারা প্রফেশনাল নাকি প্রফেশনাল নয় সেটা কিন্তু স্ট্যামের মধ্যে দেয়া নেই, সুতরাং সি অপশনটা নিতে পারবো না। কারণ উনি কি প্রফেশনাল নাকি প্রফেশনাল নন সেটা কিন্তু স্পেসিফিক করে দেওয়া নেই। আমাদেরকে বলেছে এই লাইনটাকে আরও গুরুত্বপূর্ণ বানানোর জন্য কোন লাইনটা নেওয়া যায়। সাম পিপল হু এক্সারসাইজ রেগুলারলি আর নট অ্যাথলেটস অ্যান্ড দেয়ার প্রপোজ টু এক্সারসাইজিং ইন ডিফারেন্ট। না, কিছু মানুষ এক্সারসাইজ করেন না সেই বিষয়টা এখানে কিন্তু কি করা হয়নি, বলা হয়নি। সারা এক্সারসাইজ লেস দেন আদার অ্যাথলেটস সেটাও কিন্তু বলা হয়নি। সুতরাং আমরা সবচেয়ে ভালো অপশন পাচ্ছি আমরা কোনটা, বি নাম্বার। কেন এবং কিভাবে? অল অ্যাথলেটস এক্সারসাইজ এ স্পেসিফিক অ্যামাউন্ট এভরিডে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সারা এক্সারসাইজ রেগুলারলি অ্যান্ড শি ইজ অ্যান অ্যাথলেট। অল অ্যাথলেটস এক্সারসাইজ রেগুলারলি অ্যান্ড অলসো উই ক্যান সে অল অ্যাথলেটস এক্সারসাইজ এ স্পেসিফিক অ্যামাউন্ট এভরিডে। তাহলে সবচেয়ে এখানে কাছাকাছি অপশন কোনটা রয়েছে, বি নাম্বার। পরবর্তী যে প্রশ্ন, এটা একটা ওকে ফাইন। যে প্রশ্ন আমরা এখন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দ্য নাম্বার অফ ভেহিকলস অন দ্য রোড হ্যাজ ইনক্রিজড র্যাপিডলি ইন দ্য পাস্ট ফিউ ইয়ার্স। ভেহিকলসগুলো রিপিডলি বেড়ে যাচ্ছে কিছু বছর ধরে। ট্রাফিক জ্যামস হ্যাভ বিকাম এ কমন অকারেন্স অন দ্য রোড ইন দ্য সিটি। তো এক্ষেত্রে আমরা দুইটা বিষয়, একটা হচ্ছে কজ এবং একটা ইফেক্ট, এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। তো কজ বেসিক্যালি হয়ে থাকে হোয়াই দিয়ে প্রশ্ন করলে, এবং হোয়াট হলে সেটা হচ্ছে সাধারণত ইফেক্ট। তাহলে আমরা হোয়াই এবং হোয়াট যদি বুঝতে পারি সহজে এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হবে। ফাইন, দ্য নাম্বার অফ ভেহিকলস অন দ্য রোড হ্যাজ ইনক্রিজড র্যাপিডলি ইন দ্য পাস্ট ফিউ ইয়ার্স। ওকে, এবং ট্রাফিক জ্যামস হ্যাভ বিকাম এ কমন অকারেন্স অন দ্য রোড ইন দ্য সিটি। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি গাড়ি বেড়ে যাওয়ার ফলে ট্রাফিক জ্যাম বেড়ে গিয়েছে। তাহলে আমাদের কারণটা কি, কজটা কি, গাড়ি বেড়ে গিয়েছে। স্টেটমেন্ট 1 ইজ দ্য কজ। স্টেটমেন্ট 1 আসলে একটা কি হবে, কজ হবে। কেন? কারণ গাড়িগুলো বেড়ে গিয়েছে। এবং এটার ইফেক্ট কি, এটার আফটার ইফেক্ট হচ্ছে ট্রাফিক জ্যামস
হ্যাভ বিকাম এ কমন অকারেন্স অন দ্য রোড ইন দ্য সিটি, এবং এর ফলে ট্রাফিক জ্যামটা বেড়ে গিয়েছে, এটা একটা ইফেক্ট। তাহলে আনসার কী হবে ডিয়ার? অবশ্যই এ হবে। কেন 2 নয়? কারণ দুই হলে বিষয়টা এরকম হয়ে যাবে, ট্রাফিক জ্যাম বাড়ার ফলে গাড়ি বাড়িয়ে দেওয়া হয়েছে, বিষয়টা এরকম হয়ে যাবে, এটা নেওয়া যাচ্ছে না। উভয়টি ইন্ডিপেন্ডেন্ট কজ বলা যাচ্ছে না। গাড়ির জ্যামের বাড়ার সাথে জ্যামের অবশ্যই ইন্টার রিলেশন রয়েছে, সুতরাং ইন্ডিপেন্ডেন্ট হবে না। কখন ইন্ডিপেন্ডেন্ট হবে? বললো যে কি গাড়ি বেড়ে গিয়েছে, এবং যদি এক্ষেত্রে এরকম একটা প্রশ্ন করা হলো নৌযানও বেড়ে গেল, এরকম যদি প্রশ্ন হয় তাহলে দুইটা ইন্ডিপেন্ডেন্ট হইতো, সেম দুটোই আলাদা ইন্ডিপেন্ডেন্ট ইফেক্টও নয় এবং দুইটা কমন কজও নয়। তো দুটার একটা কজ আছে, একটা ইফেক্ট আছে। তো কজ কি? গাড়ি বেড়ে গিয়েছে। ইফেক্ট কি? জ্যাম বেশি হয়ে গিয়েছে। তাহলে আমরা আনসার কত বলতে পারবো? এ নাম্বার। এর পরের যে প্রশ্ন, the government has launched a massive campaign to reduce plastic waste. There has been a noticeable reduction in plastic waste in the past few months. গভর্নমেন্ট একটা ক্যাম্পেইন লঞ্চ করেছেন এবং এর ফলে দেখা যাচ্ছে, নোটিসেবল বলা হয়েছে এখানে, সরাসরি দেখা যাচ্ছে প্লাস্টিক ওয়েস্টটা কমে গিয়েছে। ফাইন। তাহলে আমরা বলতে পারি গভর্নমেন্টের এই কাজটা করার ফলে প্লাস্টিক ওয়েস্ট কমে গিয়েছে, তাহলে এটা অবভিয়াসলি কজ এবং এটা অবভিয়াসলি কী হবে? এটার ইফেক্ট। তাহলে স্টেটমেন্ট 1 ইজ দ্য কজ অ্যান্ড স্টেটমেন্ট 2 ইজ ইটস ইফেক্ট। আশা করি বিষয়টা সবার ক্লিয়ার। পরবর্তী প্রশ্ন আসো, একটা প্রেমিস দেওয়া হয়েছে বা প্রতিজ্ঞা বা উপপাদ্য দেওয়া হয়েছে, ইফ আ স্টুডেন্ট স্টাডিজ রেগুলারলি দে উইল পারফর্ম ওয়েল ইন এক্সাম, জন পারফর্ম ওয়েল ইন এক্সামস। কনক্লুশন দেওয়া হয়েছে দেয়ারফর জন স্টাডিড রেগুলারলি। ফাইন, এটা একটা কনক্লুশন। আমাদেরকে আর কোনটা এখান থেকে নিলে সবচেয়ে এটাকে বেশি সাপোর্ট করে সে বিষয়টা খুঁজে বের করতে বলা হয়েছে। চলো, জন ইজ হার্ডওয়ার্কিং স্টুডেন্ট, এটা সরাসরি এখানে বলা নাই যে জন একজন হার্ডওয়ার্কিং স্টুডেন্ট, সে রেগুলার পড়াশোনা করে, এই কথাটা বলা হয়েছে। কাছাকাছি অপশন আমি স্কিপ হিসেবে নিলাম, একদম বাদ দিচ্ছি না। অনলি স্টুডেন্টস হু স্টাডি রেগুলারলি পারফর্ম ওয়েল ইন এক্সাম, যেহেতু জন স্টাডি রেগুলারলি করছেন এবং উনি এক্সামে ভালোও করেছেন, সুতরাং অনলি স্টুডেন্টস হু স্টাডি রেগুলারলি ওয়েল ইন এক্সাম, এটাকে এটার চেয়েও বেশি নেওয়া যাচ্ছে। এটাকে আমি স্কিপ হিসেবে রাখলাম, তবে এটার গুরুত্বটা 1 থেকে বেশি রাখলাম। সাম স্টুডেন্টস হু ডোন্ট স্টাডি রেগুলারলি, যারা রেগুলারলি স্টাডি করেন না ওনাদের সম্পর্কে এখানে বলা হয়নি। জন অ্যাটেন্ডেড অল হিজ ক্লাস, উনি ক্লাসে জয়েন করেন নাকি করেন না সেটাও বলা হয়নি। জনস ফ্রেন্ডসদের কথাও এখানে সরাসরি বলা হয়নি। তাহলে অপশন এ এবং বি এর মধ্যে কোনটা বেশি নেওয়া যাচ্ছে? উনি যে সরাসরি হার্ডওয়ার্কিং সেটা কিন্তু বলা হয়নি, কিন্তু যারা রেগুলার স্টাডি করেন ওনারা এক্সামে ভালো করেন, এটা এর চেয়ে অন্তত বেশি করে কী করা যাচ্ছে? নেওয়া যাচ্ছে। তাহলে আনসার অবভিয়াসলি কত হবে? বি নাম্বার। কত নাম্বার? বি নাম্বার। এই প্রশ্ন আসো, এটা ডিস্টেন্স অ্যান্ড ডিরেকশন একটা কোয়েশ্চেন। এ পার্সন স্টার্টস ফ্রম পয়েন্ট এ, ওকে, নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট। বললো কি একজন ব্যক্তি এ পয়েন্ট থেকে স্টার্ট, আমি এখান থেকে ধরলাম, তোমরা যে কোনো পয়েন্ট থেকে ধরতে পারো। এ পয়েন্ট থেকে স্টার্ট করলেন এবং 10 ফিট হাঁটলেন। কয় ফিট হাঁটলেন? 10 ফিট। টু হিজ রাইট, তার ডানে উনি 10 ফিট হাঁটলেন। দেন হি টার্ন লেফট। আমি যখন বললাম যে লেফটে গেল, এক্ষেত্রে তোমরা মাথায় রাখবা তীর চিহ্নটা যখন তোমরা আঁকবা, তীর চিহ্নে সবসময় তোমাদের হাত থেকে চিন্তা করবা এই দিকটা বাম আর এই দিকটা ডান, তোমাদের হাতে যেভাবে আছে। ধরো তুমি এটা উপর দিকে এঁকেছো, ডান বাম, নিচের দিকে এঁকেছো, সিমিলারলি তোমার দিক থেকে চিন্তা করবা, মুখটা যেই দিকে ওই দিক থেকে চিন্তা করবা, তাহলে এটা আমার বাম, এটা কী হবে? ডান। এভাবে তোমাকে চিন্তা করতে হবে, অথবা খাতাটা ঘুরিয়ে নিবা। ফাইন। অ্যান্ড দেন হি টার্নস লেফট, এবং উনি লেফটে গেলেন। লেফটে গেলে অবভিয়াসলি উনি উপর দিকে যাবেন, লেফট অ্যান্ড ওয়াক 20 ফিট। এখানে উনি কয় ফিট গেলেন? 20 ফিট। টার্ন লেফট এগেন, এবং সেখান থেকে আবার উনি লেফটে গেলেন অ্যান্ড ওয়াক নাদার 20 ফিট। এখান থেকে উনি আরও 20 ফিট হাঁটলেন। দেখুন এই জায়গা থেকে এই জায়গায় কিন্তু 10 ফিট, তাহলে উনি এইটা ক্রস করে এখানে চলে আসবেন 20 ফিট। তাহলে এখানে 10, এখানে 10, টোটাল কত? 20। অ্যান্ড ফাইনালি টার্নস লেফট, এবং আবার কোন দিকে ঘুরলেন? বাম দিকে ঘুরলেন। তাহলে এই তীর চিহ্নের আমাদেরকে চিন্তা করতে হবে এভাবে, এই তীর চিহ্নের এই পাশটা বাম, এই পাশটা কি? ডান। অ্যান্ড ফাইনালি টার্ন লেফট 1 সেকেন্ড
ওয়ান্স মোর অ্যান্ড ওয়াক 20 ফিট, এবং আবার 20 ফিট হাঁটলেন। যেহেতু এটা 20 ফিট, তাহলে এটাও এতটুকু আমরা কত ফিট পাবো? 20 ফিট পাবো। ফাইন। টু রিচ পয়েন্ট বি, ওকে ফাইন, অ্যানাদার 20 ফিট, এবং 20 ফিট আসলেন। অ্যান্ড ফাইনালি টার্ন লেফট, এখান থেকে উনি আবার কয় ফিট ঘুরলেন? 20 ফিট ঘুরলেন। এখান থেকে খেয়াল করো, এটা আবার কয় ফিট ঘুরেছেন? 20 ফিট ঘুরেছেন। অ্যান্ড ফাইনালি টার্ন লেফট ওয়ান্স মোর অ্যান্ড ওয়াক 20 ফিট, এবং আবার কয় ফিট হাঁটলেন? 20 ফিট হেঁটে বি পয়েন্টে পৌঁছালেন। তাহলে উনি এই পয়েন্ট থেকে, আমরা একটা রেড কালি দিয়ে লিখি এটা, এই পয়েন্ট থেকে উনি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসলেন উনি। তাহলে এই পয়েন্ট উনি ছিলেন, এখান থেকে উনি কোন পয়েন্টে আসছেন? এই পয়েন্টে আসছেন। তাহলে উনি 20 ফিট হেঁটেছেন, তাহলে এটা 10 ফিট, এটাও কয় ফিট? 10 ফিট। তাহলে উনি এখন বর্তমানে এই জায়গাটার মধ্যে অবস্থান করছেন। তাহলে আমরা সহজে বলতে পারি এ স্থান থেকে বি স্থানের দূরত্ব কয় ফিট? 10 ফিট। কয় ফিট? 10 ফিট। আমরা ফাইনাল একবার বিষয়টা দেখব। প্রথমে উনি 10 ফিট গিয়েছিলেন, বামে ঘুরে 20 ফিট, আবার বামে ঘুরে 20 ফিট, আবার বামে ঘুরে 20 ফিট, এবং ফাইনালি আবার লাস্টবারের মতো বামে ঘুরে 20 ফিট গেলেন। এখানে এই জায়গাটা 10, এই জায়গাটা 10। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব আলটিমেটলি 10 ফিট। কয় ফিট? 10 ফিট। তাহলে আনসার কত হবে? 10। এর পরের যে প্রশ্ন, এ ম্যান ওয়াকড 2 কিলোমিটার ইস্ট, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। 2 কিলোমিটার কোথায় হাঁটলেন? ইস্টে হাঁটলেন। অ্যান্ড দেন 2 কিলোমিটার সাউথ, এবং এখান থেকে উনি 2 কিলোমিটার কোথায় আসলেন? সাউথে আসলেন। দেন অ্যাগেইন 4 কিলোমিটার ইস্ট, এরপর আবার ইস্টে আবার কয় কিলোমিটার হাঁটলেন? 4 কিলোমিটার। এটা 4 দিলাম। অ্যান্ড 10 কিলোমিটার নর্থ, এখান থেকে আবার 10 কিলোমিটার উনি কোথায় গেলেন? নর্থে গেলেন। তো নর্থে যাওয়ার সময় দেখো, এই জায়গা থেকে এই জায়গার যেহেতু এই মানটা যেহেতু 2, এই মানটা অবভিয়াসলি 2 হবে। তাহলে যে 10 কিলোমিটার গিয়েছিলেন, এখানে যেহেতু 2, তাহলে এখানে অবভিয়াসলি কত পাবো আমরা? 8 পাবো। 2 আর 8 টোটাল 10। হাউ ফার ইন এ স্ট্রেট লাইন ডিড হি ওয়াক ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট? তাহলে বর্তমানে যে জায়গা থেকে উনি স্টার্ট ছিলেন এবং বর্তমান জায়গার মধ্যে সরাসরি দূরত্বটা কত জিজ্ঞেস করা হয়েছে। ফাইন, পিথাগোরাসের সূত্র ছাড়া এটা কখনোই পসিবল না। ফাইন, আমরা এতটুকু পেলাম 2, আবার এই জায়গাটা যদি 4 হয়, এই জায়গাটা যদি 4 হয়, তাহলে এই জায়গাটা অবভিয়াসলি কত হবে? 4। ফাইন, তাহলে আমার ভূমি পাচ্ছি আমরা কত? তা আমরা একেবারে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তা আমি অতিভুজ লিখলাম, 11 বর্গমূলটা দিয়ে দিলাম। এই জায়গা 2, এই জায়গা 4, তাহলে 2 আর 4 কত? 6। 6 স্কোয়ার আর লম্ব স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, 36 যোগ 64, 100, এবং ফাইনালি আমরা মানটা কত পেলাম? 10। তো এর আনসার কত হবে? 10। কত হবে? 10। আশা করি এতটুকু সবারই ক্লিয়ার। এর পরের যে প্রশ্ন, অ্যারেঞ্জ দ্য ফলোইং ইন এ মিনিংফুল সিকোয়েন্স। এদের একটা মিনিংফুল সিকোয়েন্সে সাজাতে বলা হয়েছে। তো প্রথমে আমরা স্কুলে যাব। ফাইন, 3, স্কুলের পর অবভিয়াসলি কলেজ, কলেজের পর আমরা অ্যাডমিশন ক্লিয়ার করব, অ্যাডমিশনের পর আমরা ইন্টারভিউ, ইন্টারভিউর পর আমরা জবে প্রবেশ করতে পারবো। তাহলে আনসার হবে 3, 4, 1, 5, 2। 3, 4, 1, 5, 2। তাহলে আনসার কত নাম্বার হবে? ডি নাম্বার। কত নাম্বার? ডি নাম্বার। সিমিলারলি আর একটা প্রশ্ন দেওয়া হয়েছে, প্রপার সিকোয়েন্স টু ডেসক্রাইব দ্য ওয়াটার সার্কেল। পানি চক্র কীভাবে তুমি ডেসক্রাইব করবা। ফাইন, এর প্রশ্ন হচ্ছে কি, বাষ্পীভবন, তারপর প্রেসিপিটেশন হচ্ছে কি বৃষ্টিপাত, কন্ডেনসেশন হচ্ছে কি ঘনীভবন, এবং কালেকশন হচ্ছে সংগ্রহ। আমরা ছোটোবেলায় সবাই এই জিনিসগুলো পড়েছিলাম। প্রথমে নদী নালা থেকে পানি বাষ্পীভবন হবে, বাষ্পীভবনের পর সেটা উপরে গিয়ে ঘনীভবন মেঘে রূপান্তরিত হবে, মেঘ থেকে সেটা বৃষ্টি আকারে ঝরবে, এবং ফাইনালি সেটা পুনরায় খাল বিল নদীতে পুনরায় কী হবে? সংরক্ষিত হবে। তাহলে 3, 1, 2, 4। 3, 1, 2, 4। তাহলে আনসার কত হবে? এ নাম্বার 3, 1, 2, 4।
এই প্রশ্নটাতে সবাই আসো, ইফ এভরিওয়ান শেকস হ্যান্ডস অ্যাট দ্য এন্ড অফ দ্য ডিনার, if there are 105 handshakes, how many people were present? এটা একটা কম্বিনেশনের কোয়েশ্চেন। ফাইন, আমাদেরকে বলা হয়েছে কতজন মানুষ, তাহলে এক্স পরিমাণ মানুষ, সি, আর প্রতিবার হাত মেলানোর সময় কজন থাকে, রিমাইন্ডার 2 থাকে। আমরা অপশন টেস্ট করলে ইজিলি মিলাতে পারবো, আমরা সরাসরি ক্যালকুলেটরে চলে যাই। তোমরা যেহেতু 100 ms যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে পারবা, অবশ্যই সেটা বেনিফিটটা নিবা। 12 সি, যেখানে সি রয়েছে, সি আর, তার মানটা কত পাচ্ছি আমরা, 66। কত পাচ্ছি, 66। হলো না, তাহলে আমরা একটু আবার ব্যাকে গিয়ে 13 নিলাম, 78। আমাদের অপশন 14 91, 15 নিলাম 105। তাহলে আমরা এই ভ্যালুটা যদি আমরা 15 নেই, তাহলে 15C2 করলে আমরা ভ্যালুটা পাচ্ছি কত, 105। তাহলে আমরা অপশন টেস্ট করলে ইজি মিলাতে পারবো 15। ওকে, the time shown on a clock in the mirror is 8:12. What is the actual time? So যদি তোমার মিররে 8:12 দেখানো হয়, বাস্তবে কয়টা বাজে? এক্ষেত্রে খুব সিম্পল তোমাদের রিজনিং হবে, তোমরা 11:60 থেকে তোমাদের ওই টাইমটাকে বিয়োগ দিয়ে দিবা। 11:60 থেকে যদি তুমি এই টাইমটাকে বিয়োগ দিয়ে দাও, তুমি তোমার অ্যাকচুয়াল টাইমটা পেয়ে যাবা। তাহলে এখানে কত আসবে, 48, আর এখানে 3। তাহলে তখন আসলে কয়টা বাজে, 3:48 বাজছিল। বি নাম্বার। Which word be third in alphabetical order? এই ধরনের কিছু প্রশ্ন তোমার পরীক্ষা আসতে পারে। অ্যালফাবেটিক্যাল অর্ডারের মধ্যে কোনটা আগে পরে আছে এরকম প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। ফাইন, এইগুলো কিভাবে রিজনিং করবা? প্রথমত এম মিলে গেল, তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে হুইচ ওয়ার্ড বি থার্ড। এখানে থার্ড, সেকেন্ড লাস্ট, ঠিক আছে, এই ধরনের যদি বিষয় দেওয়া হয় সেটা কিন্তু মাথায় রাখতে হবে। ফাইন, তাহলে ফাইন, প্রত্যেকটা যেহেতু প্রথমে এম রয়েছে এটা বাদ, এরপর এ, তাহলে এতটুকু নিয়ে আমার কোনো কাজ নেই। এরপর দেখো, এটা ইউ, এটাও ইউ, এটাও ইউ, কিন্তু এটা যেহেতু এন যেহেতু 14 নাম্বার লেটার, এটা প্রথমে রয়েছে, তাহলে ফার্স্ট আমাদের হবে এটা আমাদের আগে হবে, এটা আপাতত ইলিমিনেট। এরপর তিনটা ইউ, তাহলে ফাইন, ইউটা বাদ দিলাম। এরপর এস হচ্ছে 19, ভি হচ্ছে 22, এন হচ্ছে 14, তাহলে এটা অবভিয়াসলি কোথায় বসে যাবে, আগে বসে যাবে, অর্থাৎ এই দুইটার অন্তত আগে বসবে। ফাইন, এরপর আমরা রিজনিংয়ে আসবো হচ্ছে এই দুটোর মধ্যে কোনটা আগে, এস আগে নাকি ভি আগে? তাহলে অবভিয়াসলি এস আগে আসবে, কারণ এস হচ্ছে 17, এস হচ্ছে 19 আর ভি হচ্ছে 22, সুতরাং কোনটা আগে আসবে? এন অপশনে যেটা আছে সেটা কি কোথায় চলে আসবে, আগে চলে আসবে। অ্যান্ড দেন ভি, লাস্ট ওয়ান এটা ভি দিয়ে যেটা আছে সেটা। ডিকশনারি অ্যালফাবেটিক অর্ডার যদি তোমাদের যদি ক্লিয়ার থাকে, তাহলে দেখবা এই শব্দগুলো বের করা খুব ইজি। তো তোমাকে বলা হয়েছিল তৃতীয় পজিশনে কে আছে, তৃতীয় পজিশনে এ নাম্বার অপশনটাই রয়েছে, তাহলে আনসার কত হবে, এ। আনসার কত হবে, এ। ওকে, এই ধরনের প্রশ্ন সি ইউনিটের ক্ষেত্রে কমন রয়েছে। ফাইন, কামাল ইজ শর্টার দেন রুহান। কামাল কার থেকে শর্টার, রোহান থেকে শর্টার, তাহলে রোহান অবভিয়াসলি কার থেকে বড়, কামাল থেকে বড়। বাট টলার দেন আনিকা, কিন্তু কামাল কার থেকে বড়, আবার আনিকা থেকে বড়। ওকে, রিনা ইজ শর্টার দেন কামাল। রিনা কার থেকে শর্ট, কামাল থেকে শর্ট, লিখলাম। রুবায়েত ইজ শর্টার দেন রোহান, তাহলে রোহান অবশ্যই বড় কার থেকে, রুবায়েত থেকে। বাট টলার দেন কামাল, কিন্তু রুবায়েত আবার কার থেকে বড়, কামাল থেকে বড়। তাহলে এই ধরনের যদি আমার রিজনিংটা হয়ে যায়, হু ইজ টলেস্ট, সবচেয়ে লম্বা কে, এই ধরনের যদি পরীক্ষায় প্রশ্ন আসে। এবার দেখো তোমাদের পরবর্তী কাজ কি বলেছিলাম, এটা যেটা ডানেও আছে বামেও আছে সেটা বাদ,
কামাল এই পাশেও আছে, এই পাশেও আছে, এই পাশেও আছে, প্রত্যেকটা কামাল এখানে বাদ। রুবাইদ এখানেও আছে, এখানেও আছে, বাদ। তবে রোহান শুধু এদিকেই আছে, ওই পাশে যেহেতু নেই, তাহলে অফকোর্স সবচেয়ে হায়েস্ট বা টলেস্ট কোনটা হবে? রোহান হবে। কোনটা হবে? রোহান। কোনটা? রোহান। আশা করি বিষয়টা সবার ক্লিয়ার। জাস্ট এভাবে রিজনিং করে ডান এভাবে জাস্ট কাটাকাটি দিবা। তোমার সবচেয়ে খাটো বললে আলাদা রিজনিং হতো, সবচেয়ে লম্বা হলে আলাদা রিজনিং। আশা করি এতটুকু সবারই ক্লিয়ার। ফাইন। এক্ষেত্রে অনেকে প্রশ্ন করতে পারবে, ভাইয়া যদি সবচেয়ে খাটো বলা হয় তাহলে কাকে নিব? এক্ষেত্রে কোনো না কোনোভাবে রিনার সাথে আনিকাটা কি আসতো? একটা কম্প্যারিজন আসতো। এই প্রশ্নটা দেখো, PQRST are 5 villagers of different sizes. Okay, Q is bigger than P. Q কার থেকে bigger? P থেকে bigger. R is bigger than S. আর S থেকে বড়। T is bigger than Q. T is bigger than Q, but not bigger than S. কিন্তু S থেকে কি নয়? বড় নয়। which village is the largest? কোনটা সবচেয়ে বড়? ফাইন। তাহলে আমরা দেখি এখন। কিউ এই পাশেও আছে, কিউ এই পাশেও আছে, এই পাশেও আছে, বাদ। টি এই পাশেও আছে, এই পাশেও আছে, বাদ। এজ এই পাশেও আছে, এই পাশেও আছে, বাদ। শুধু কে রয়েছে? আর রয়েছে। আমাদের বলছে লার্জেস্টটা, তাহলে আনসার কত হবে? সি নাম্বার আর। এভাবে যদি রিজনিং করো মিলাতে সবচেয়ে ইজি, কম সময় লাগবে এবং ইজিলি মিলবে। এর পরবর্তী প্রশ্ন, if today is Monday, which day will be it in 61 days from today? এই প্রশ্নগুলো আবার ডেট অ্যান্ড ক্যালেন্ডার টপিক। ফাইন। যদি তোমার এরকম কোনো একটা দিন দেওয়া থাকে এবং কত দিন পরের যদি কোনো কনসেপ্ট জিজ্ঞেস করে 7 দিয়ে সিম্পল ভাগ করবা, 5। তাহলে এখানে রিমাইন্ডার কত দিন পেলে তুমি? 5 দিন। এবার মানডের সাথে ওই 5টা দিন তুমি অ্যাড করো, তাহলে টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে এবং অবভিয়াসলি আনসার করতে হবে স্যাটারডে। তাহলে 5 দিন পর কি কোন বার আসতেছে? শনিবার। কী বার? শনিবার। কোন বার? শনিবার। তাহলে তোমার কাজটা কী হবে? শুধু মানটাকে 7 দিয়ে ভাগ করে রিমাইন্ডারটা মূল বারের সাথে অ্যাড করে দেওয়া। এটাও সেম, এটা হচ্ছে পজিশনের র্যাঙ্কিং একটা প্রশ্ন। ইন এ রো অফ বয়েজ, Mohan's position is 9th from the one end and 14th from the another end. What is the total number of the boys in the row? Fine. শুরুর দিক থেকে নবম, শেষের দিক থেকে 14। তাহলে আমরা এখানে মোহনকে 2 বার গণনা করছি। কেন? শুরুর দিক থেকে যেমনটা তো কথার কথা, আমরা সেই নবম স্থানে একবার গণনা করেছি, আবার তাকে ডান দিক থেকে একবার যখন গণনা করলাম আরেকবার গণনা করেছি। আলটিমেটলি আমরা মোহনকে কয়বার গণনা করে ফেললাম এখন? 2 বার। কয়বার? 2 বার। তো মোহন তো 2 জন না, মোহন তো 1 জন। এই জন্য একটা ভ্যালু আমাদের কী করে দিতে হবে? মাইনাস করে দিতে হবে। 22। আনসার কত হবে? এ নাম্বার। তাহলে এক্ষেত্রে রিজনিং একদম শর্টকাট টেকনিকটা কি? ভ্যালু দুটাকে যোগ করা, 1 বিয়োগ করে দেওয়া। 1 কেন বিয়োগ করতে হয়? কারণ ওনাকে 2 বার গণনা করা হয়েছিল। এই প্রশ্নটা দেখো, এটা লজিক্যাল নাম্বার ইন ফিগার, এই টপিকটার একটা অংশ। 14:9। ওকে, জিজ্ঞেস করা হলো 4 এবং 9 এর পার্থক্য হচ্ছে কত? 5। এই ভ্যালুটা বড়, এই ভ্যালুটা ছোট। 26-এর সাথে 26 থেকে যদি আপনার তখন 5 বিয়োগ করি তাহলে 21 আসার কথা, বাট আনফর্চুনেটলি অপশনটা নেই। অনেকে আবার 31 দাগিয়ে ফেলতে পারে, এই যে ভাই এখানে তো পার্থক্য 5, মনে হয় যোগ হয়ে 5 পার্থক্য হয়ে যাবে। না, এভাবে আসবে না, একই প্যাটার্নে যেতে হবে। এক্ষেত্রে আমাদের পরবর্তী কাজ, আমরা যদি বর্গ করে দেখি, 14 বর্গ, ফাইন, মানটা আসছে না কোনোভাবে, 196 মানটা কোনোভাবে 9 করা যাচ্ছে না। তাহলে এক্ষেত্রে আমাদের পরবর্তী করণীয় এই সংখ্যাটাকে রিজনিং করে কোনো না কোনোভাবে 9কে মিলাতে হবে। চলো, 14কে যদি আমরা ভাঙি, 7 গুণন 2, 7 গুণন 14, এবং এই দুইটা মানকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি? 9। এখন এই রিজনিংটা ঠিক আছে কিনা সেটা চেক করতে পারবো এটাকেও সিমিলার প্যাটার্ন করলে। এটাকে ভাঙলে কত পাচ্ছি? 13 গুণ 2, 13 দুগুণে 26, আর 13 এবং 2কে যদি আমরা যোগ করি সিম্পলি কত পাচ্ছি? 15। কত পাচ্ছি? 15। কত পাচ্ছি? 15। তাহলে আনসার কত হবে? ডি, 15।
এর পরবর্তী যে প্রশ্ন MO 1311, তাহলে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে HJ জানি না। কেমন? ফাইন। এখন আমরা নাম্বারিংটা একটু ক্লিয়ার করি। M এর ভ্যালু আমরা সবাই জানি 13, আর O এর ভ্যালু আমরা জানি 15। কেমন? ওকে, এখন এখানে M13 ঠিকই দেওয়া রয়েছে, কিন্তু ও কত দেওয়া রয়েছে? 11। তাহলে রেগুলার রিজনিং এটা যাচ্ছে না। এক্ষেত্রে আমাদের পরবর্তী করণীয় কী থাকবে? ফাইন, আমরা রিভার্স নাম্বার চেক করে দেখি। রিভার্স নাম্বার বলতে নর্মালি আমরা জানি 1 নাম্বার, Z 26 নাম্বার। রিভার্স নাম্বার বলতে আমরা এখানে বুঝবো এর পজিশন তখন হয়ে যাবে 26 আর Z এর পজিশন কত? 1। এই প্রশ্নগুলো আমরা যখন রিজনিংয়ে যাই তখন আসলে আমরা এইভাবে করি, 27 বিয়োগ বর্তমান তার অ্যালফাবেটিক্যাল তার পজিশনটা। ধরো কথার কথা M হচ্ছে 13 নম্বর লেটার, তাহলে রিভার্সে গেলে সে হবে 14, তাহলে রিভার্সও যাচ্ছে না। এক্ষেত্রে আমাদের লাস্ট করণীয় থাকবে, সেটা হচ্ছে কি মান থেকে বিয়োগ দেওয়া। অ্যালফাবেটের M13 ও এখানে দেওয়া হয়েছে 11। এটা কীভাবে আসলে আমরা একটু দেখি। তাহলে এখানে কত? 26 থেকে যদি আমি 13কে যদি বিয়োগ দেই, এখানে কত পাচ্ছি? 13। 26 থেকে যদি আমি ও এর রেগুলার যে ভ্যালু 1500 টাকা যদি আমি বিয়োগ দিই, তাহলে আমি কত পাচ্ছি? 11। এটা এক্স্যাক্টলি মিলতেছে। ফাইন। এখন H এর রেগুলার ডেটা হচ্ছে কত? 8, J 10। আমরা যদি এখন 26 থেকে যদি 8কে বিয়োগ দেই, তাহলে আমরা কত পাচ্ছি? 18। আর 26 থেকে যদি আমরা 10কে বিয়োগ দেই, তাহলে আমরা কত পাচ্ছি? 16। 18 এবং 16, 18 এবং কত? 16, 18 এবং কত? 16। তাহলে আনসার কত হবে? বি নাম্বার। কত নাম্বার? বি নাম্বার, 18 এবং 16। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য অড ওয়ান আউট? এখানে অড ওয়ান আউট কে রয়েছেন? মোহাম্মদ ইউনুস, অং সান সুচি, অমর্ত্য সেন এবং মালালা ইউসুফজাই। এখানে যদি আমরা খেয়াল করি, ওনারা 4 জনই আসলে নোবেল প্রাইজ জিতেছেন। মোহাম্মদ ইউনুস, অং সান সুচি এবং মালালা ইউসুফজাই, ওনারা 3 জনই জিতেছেন শান্তিতে। অমর্ত্য সেন জিতেছেন অর্থনীতিতে। তাহলে আনসার কত হবে ডিয়ার? অবভিয়াসলি সি নাম্বার। কত নাম্বার? সি নাম্বার। আনসার কত হবে? সি নাম্বার। কত নাম্বার? সি নাম্বার হবে আনসার। আশা করি সবাই এতটুকু ক্লিয়ার। কত নাম্বার? সি নাম্বার। পরবর্তী যে প্রশ্নটা আমরা এখানে পাচ্ছি, দ্য নাম্বার অফ প্যারাগ্রাম দ্যাট ক্যান বি ফর্মড set of 5 parallel lines intersecting another set of 4 parallel lines. How many parallelogram will be there? সেখানে কতটি প্যারাগ্রাম বা সামান্তরিক রয়েছে? আমাদেরকে যেহেতু এখানে বললো 5টি প্যারালাল লাইন, 5টি প্যারালাল লাইন নিলাম আমরা এখানে, 5টি প্যারালাল লাইন নিলাম যেটা ইন্টারসেক্ট হয়েছে আরও 4টি প্যারালাল লাইন দিয়ে। আর 4টি কি দিয়ে? প্যারালাল লাইন দিয়ে। আমাদেরকে এখন বলা হয়েছে এখানে কতটি সামুদ্রিক উৎপন্ন হবে। এটা খুবই সিম্পল রিজনিং। তুমি শুধু এতটুকু করার পর এইভাবে নাম্বারিংগুলো করে ফেলবা। 1 2 3, বাইরেগুলো ধরবো না অবশ্যই। 1 2 3 4। এখন তোমার এর পরবর্তী কাজ হবে 1 + 2 + 3 ইনটু এই ভ্যালুগুলো শুধু যোগ করবা। 1 + 2 + 3 + 4। তাহলে এখানে পাচ্ছ তুমি 6, এখানে পাচ্ছ কত? 10, 60। যদি তোমাকে এরকম যদি প্যারালোগ্রাম গণনা করতে দেয়, তুমি এই ফর্ম্যাটটা ব্যবহার করবা। শুধু নাম্বারিংগুলো করে, এখানে নাম্বারিংগুলো করে যোগ করে জাস্ট মাল্টিপ্লাই করবা। আর অন্যান্য ক্ষেত্রে কিভাবে হয় সেটাও আমাদের ইউনিক স্কুলের পেজেস দেওয়া রয়েছে, গ্রুপেও দেওয়া রয়েছে এবং ইউটিউব ক্লাসও দেওয়া রয়েছে। তুমি সেখান থেকে দেখলেও আগের প্যাটার্নগুলো সম্পর্কে তুমি ভালো মতো আইডিয়া পেয়ে যাবা। ফাইন। তাহলে আনসার কত হবে এখানে? 60। আ বুক অলওয়েজ, এটা অবভিয়াসলি একটা ইম্পসিবিলিটিসের প্রশ্ন আর কি, কোনটা ছাড়া হবে না। বুক অলওয়েজ হ্যাজ, একটা বইয়ের অবশ্যই কী থাকবে? পেজ থাকবে। কী থাকবে? পেজ থাকবে। ওয়ার্ড কখন থাকবে? যদি পেজ না থাকে ওয়ার্ড তো থাকা যাবে না। চ্যাপ্টার্স সেম, পেজ থাকতে হবে, পিকচার্স
থাকতে হবে, ছাড়াও হবে হবে পিকচার ছাড়াও হতে পারে, ওয়ার্ড ছাড়াও হতে পারে, কিন্তু ফার্স্ট অফ অল তোমার পেজই লাগবে। কি লাগবে? পেজ। পরবর্তী প্রশ্ন, এ চেয়ার অলওয়েজ হ্যাজ, একটা চেয়ার অবভিয়াসলি কী থাকবেন? লেগ থাকবে, পা থাকবে অবশ্যই। মুভি অলওয়েজ হ্যাজ, একটা মুভির ক্ষেত্রে অলওয়েজ স্ক্রিপ্ট থাকবে, অ্যাক্টর, ডিরেক্টর এবং অডিয়েন্স পরে। ফার্স্ট অফ অল স্ক্রিপ্ট লাগবে। স্কুল অলওয়েজ হ্যাজ, একটা স্কুলে অবশ্যই সবসময় কী লাগবে, কী প্রয়োজন হবে? স্টুডেন্ট প্রয়োজন হবে, যেমনটা হসপিটালের ক্ষেত্রে পেশেন্ট প্রয়োজন হবে। সং অলওয়েজ হ্যাজ, একটা সঙের ক্ষেত্রে অলওয়েজ লিরিক্স থাকবে। আর টিম অলওয়েজ হ্যাজ, এই ধরনের টিমের ক্ষেত্রে ফার্স্ট অফ অল তোমার কী লাগবে? প্লেয়ার প্রয়োজন হবে। প্লেয়ার থাকলেই তুমি ক্যাপ্টেন বা কোচ বা রুলসগুলো ফলো অফ করতে পারবা। একটা সেন্টেন্সের অলওয়েজ কী থাকবে? মিনিং থাকতে হবে। একটা সেন্টেন্সের ক্ষেত্রে অলওয়েজ কী থাকতে হবে? মিনিং থাকতে হবে। কী থাকতে হবে? মিনিং থাকতে হবে। ট্রেস দ্য অড পেয়ার ইন দ্য ফলোইং, এই ধরনের প্রশ্ন প্রিভিয়াস ইয়ারও এসেছিল। আই হোপ যে এই প্যাটার্ন প্রশ্ন ইনশাল্লাহ তোমরা এবারও পেতে পারো। পেন অ্যান্ড পেপার, পেনের সাথে অবশ্যই পেপার যায়, শোয়ার্ডের সাথে অবশ্যই শিল্ড যায়, হ্যামারের সাথে নীল যাচ্ছে অর্থাৎ ওই পেরেক, নিডলের সাথে থ্রেড যাচ্ছে অর্থাৎ সুইয়ের সাথে সুতা যাচ্ছে। প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যাচ্ছে, তবে এখানে কোনটাকে ট্রেস করা যাবে অড ওয়ান হিসেবে? দেখো এটাকে অড ওয়ান হিসেবে দেখানো যায়, শোয়ার্ড এবং শিল্ডটাকে। এটা একমাত্র রক্ষণাত্মক বা তোমার যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, এই প্যাটার্ন ইউজ করা হচ্ছে, কিন্তু বাকিটা একটাও যুদ্ধক্ষেত্রে ইউজ হচ্ছে এমনটা কিন্তু না। তাহলে আনসার কত হবে? বি নাম্বার। কত নাম্বার? বি নাম্বার। কত নাম্বার? বি নাম্বার। সেই ক্লাসটি এ পর্যন্তই। ধন্যবাদ।